দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। তৃণমূল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম ও শান্তনু সেন। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আরজিকর কাণ্ডে দলবিরোধী মন্তব্যের জেরে সাসপেন্ড করা হলো প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকে বিতর্কে আরাবুল ইসলাম। ভূগোলের শিক্ষিকাকে প্লাস্টিকের জগছোড়া থেকে সরকারি জমিতে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পাশাপাশি আরজিকর কাণ্ডের পর বিদ্রোহী অবতারে শান্তনু সেন। হাসপাতাল প্রশাসন সহ একাধিক বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেন শান্তনু সেন। তবে সব পদ থেকে অপসারণের পরেও দলবিরোধী মন্তব্য শান্তনু সেনের। একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। এটা আপনাদের জানানো হলো। আগে বলেছিলেন তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় হয়নি, তিনি ঈশ্বর প্রদত্ত। এবার সম্পূর্ণ উল্টো সুর গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মানুষ, তারও ভুল হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন মোদী। বিরোধীদের কটাক্ষের মুখে পড়েই কি সুর বদল, উঠছে প্রশ্ন। লোকসভা ভোটের ঠিক আগের কথা। মোদীর পরমাত্মা মন্তব্যে তখন জাতীয় রাজনীতিতে তুঙ্গে বিতর্ক। বিরোধীদের লাগাতার কটু মন্তব্য সমালোচনার পরেও তোয়াক্কা করেননি মোদী। একের পর এক সাক্ষাৎকারে একই দাবি করে গিয়েছেন প্রধানমন্ত্রী। लेकिन मैं जो कन्विंस हो चुका हूं, मैं खुद कन्विंस हो चुका हूं, मुझे दुनिया को कन्विंस करने की जरूरत नहीं है। परमात्मा ने मुझे भेजा है, परमात्मा ने मेरे से काम लेना तय किया है। ये ऊर्जा भी परमात्मा देता है, प्रेरणा भी परमात्मा देता है, पुरुषार्थ करने की दिशा भी परमात्मा देता है। ये सब कुछ ऊपर वाले की कृपा है। এবার সেই মোদীর গলায় অন্য সুর। তাঁর কথায় তিনিও মানুষ, তাঁরও ভুল হয়। गलतियां होती होगी, मुझसे भी होती होगी, मैं भी मनुष्य हूं, मैं कोई देवता थोड़ा हूं। मनुष्य हूं तो गलती होती है, बद इरादे से गलत नहीं करूंगा, ये मेरे मन का रहा है। জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাতের ওই পডকাস্টেই কথায় কথায় এই মন্তব্য করেন মোদী। সম্প্রতি শিল্পপতির ওই পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে এই মন্তব্য শোনা যায় মোদীর মুখে। মোদীর এই মন্তব্যকে অনেকেই লোকসভা ভোটের আগে করা তার মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন। মোদী নিজেও জানতেন লোকসভা নির্বাচনের আগে করা তার মন্তব্যের অপব্যাখ্যা করা হতে পারে, অপব্যাখ্যা হয়েছেও বটে। কিন্তু পরমাত্মা ইস্যুতে হাজার আলোচনা সমালোচনার মাঝেও নিজের মন্তব্যে অনড় থেকেছেন তিনি। এমনকি কংগ্রেস সহ বিরোধীরা মোদীকে নন বায়োলজিক্যাল বলেও কটাক্ষ করেছে। তবে কি বিরোধীদের কটাক্ষে কোণঠাসা হয়েই সুর বদলালেন মোদী? কলকাতা টিভি। ইন্ডিয়া মঞ্চ টিকিয়ে রাখার প্রয়োজনীয়তা নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন শরিক দলের নেতা তেজস্বী যাদব। শুধুমাত্র লোকসভা নির্বাচনে বিরোধী দলগুলিকে জোটবদ্ধ করার উদ্দেশ্যে ইন্ডিয়া গঠন, একই সঙ্গে বিহার বিধানসভায় আগামী নির্বাচনে কংগ্রেসকে নিয়ে জোটে আর তারা আগ্রহী নয় বলেই ইঙ্গিত দিয়েছে আরজেডি। ফলে ইন্ডিয়ায় আরও একঘরে হতে চলেছে কংগ্রেস। তৃণমূল, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি ও উদ্ধব শিবসেনার পর এবার আরজেডির পক্ষ থেকেও কংগ্রেস বিরোধী অবস্থান স্পষ্ট করে দিলেন দলের নেতা তেজস্বী যাদব। তার ফলে ইন্ডিয়ার অন্দরের সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। দিল্লি বিধানসভা নির্বাচনে ইন্ডিয়ার দুই শরিক আম আদমি পার্টি ও কংগ্রেস মুখোমুখি লড়াই করছে। কিন্তু সমাজবাদী পার্টি, তৃণমূল ও উদ্ধব সেনা দিল্লির ভোটে আপকে সমর্থন করার কথা ঘোষণা করায় কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়ার শরিক দলের দূরত্ব প্রকট হয়ে পড়ে। রাজ্যে ত্রিমুখী লড়াইয়ে বিজেপির সহযোগী শক্তি হিসেবে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শরিক দলের এই চাপের আবহে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের মন্তব্যে। দিল্লি নির্বাচনে তৃণমূল, সমাজবাদী পার্টি প্রমুখ শরিক দলের কংগ্রেস বিরোধী অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিতে তেজস্বী বলেন, ইন্ডিয়ার জন্ম হয়েছিল শুধুমাত্র লোকসভা ভোটের কথা माथाয় রেখে। তাই রাজ্য বিধানসভা ভোটে জোট ধর্ম রক্ষার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়ে দিয়েছেন তেজস্বী। दिल्ली चुनाव में तो पहले से तय था इंडिया अलायंस जो है वो लोकसभा के लिए, और बिहार में जहाँ तक बात की जाए हम लोग तो शुरू से साथ थे यहाँ पे।
अभी हम लोगों ने डिसाइड नहीं किया पार्टी ने कि हम लोग वहाँ चुनाव लड़ेंगे कि नहीं लड़ेंगे, और बाद में हम लोग देखेंगे कि তার দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, বিহারে বিধানসভা নির্বাচনে আরজেডি আর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়তে চায় না। গতবার মহাগঠবন্ধন গড়ে কংগ্রেস ও বামেদের নিয়ে বিধানসভা ভোটে লড়েছিল আরজেডি। দলের মুখপাত্র জানান, গতবার জোটের শরিক হিসেবে কংগ্রেস যেন 243 আসনেই লড়াইয়ের প্রস্তুতি নেয়। তার ওই বার্তায় স্পষ্ট, কংগ্রেসের থেকে রাজ্য স্তরে দূরত্ব তৈরিতে ব্যগ্র লালুর দল। গত লোকসভা ভোটের পর থেকেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ইন্ডিয়ার অন্দরে সংশয় তৈরি হয়। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, সেই সংশয় আরও দৃঢ় হল তেজস্বীর মন্তব্যে। কলকাতা টিভি। উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের ঘন ঘন সাক্ষাৎ ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উদ্ধবপন্থী শিবসেনা বিধায়কের অবশ্য দাবি, রাজ্যের কিছু বিষয় নিয়ে আলোচনা করতেই ফডনবিসের সঙ্গে বৈঠক করেছেন। একবার নয়, মাত্র 2 মাসে তিনবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করলেন বিরোধী নেতা আদিত্য ঠাকরে। উদ্ধব সেনার বিধায়ক আদিত্যর দাবি, মুম্বাইয়ে জল সংকটের সমাধানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন তিনি। এর আগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের কোয়ার্টার জবরদখল নিয়ে রাজ্য সরকারের ধার্য জরিমানা মকুবের দাবিতে তিনি ফডনবিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ঘটনাচক্রে মহারাষ্ট্রের শাসক জোটের আরও এক শরিক অজিত পাওয়ারপন্থী এনসিপির সঙ্গে শরদ পাওয়ারের এনসিপি মিশে যাওয়ার জল্পনা যখন তুঙ্গে, প্রায় একই সময় উদ্ধব পুত্রের সঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎ ঘিরে চর্চা শুরু হয়েছে। এনডিএর সবচেয়ে পুরনো শরিক শিবসেনার উদ্ধব গোষ্ঠীর হয়ে আদিত্য কি পুরনো সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছে? অল্প সময়ের ব্যবধানে বিরোধী বিধায়ককে এতবার সময় দেওয়ার নেপথ্যে কি বিজেপিরও কোনো অঙ্ক রয়েছে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। যেহেতু উদ্ধব সেনা ইন্ডিয়ার অংশীদার, স্বভাবতই আদিত্যের আচরণ নিয়ে রাজ্য ছাপিয়ে দিল্লির কেন্দ্রীয় রাজনীতিরও নজর পড়েছে মুম্বাইতে। কলকাতা টিভি। প্রয়াগে আসন্ন মহাকুম্ভ মেলায় রেকর্ড পুণ্যার্থীর সমাগম হলেও পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটবে না, এমনই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেলা হলে সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা সরজমিনে দেখে এমনই দাবি করেছেন তিনি। একই সঙ্গে মেলার আয়োজনের প্রসঙ্গ তুলে অতীতে অবিজেপি সরকারের আমলের অব্যবস্থাকেই দোষলেন যোগী। ঘটনাচক্রে গত বছর রাজ্যের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের প্রাণহানি ঘটেছিল, তার দায় অবশ্য নিতে চাননি যোগী। কুম্ভ মেলার আয়োজন ত্রুটিমুক্ত করতে তাঁর সরকার বদ্ধপরিকর। প্রয়াগের মহাকুম্ভ মেলা চত্বরে সরজমিনে পরিদর্শনে গিয়ে এমনই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে বলেন, তাঁর প্রশাসন আগত পুণ্যার্থীদের সুরক্ষায় যে বন্দোবস্ত করেছে তাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটবে না। এই আত্মবিশ্বাসী ঘোষণার মধ্যেও রাজনীতির অঙ্ক মাথায় রেখেছেন যোগী। তিনি বলেন, অতীতের সরকার কুম্ভ মেলার মহিমা ও ধর্মীয় গুরুত্ব বুঝতে অক্ষম ছিল, তাই নিয়ন্ত্রণহীন ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। যোগী যখন মেলার সুরক্ষা নিরাপত্তার বিষয়ে এমন দাবি করলেও গত বছর 2রা জুলাই হওয়া হাথরাসের ভয়াবহ ঘটনা নিয়ে নীরব। এক স্বঘোষিত ধর্মগুরু সুরজপালের অনুগামীদের জমায়েতে পদপিষ্ট হয়ে 121 জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর যোগী প্রশাসন তার দায় নিতে চায়নি। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্ট হাথরাসের ওই মামলার জেরে জেলা শাসক ও পুলিশ সুপারকে আগামী 15ই জানুয়ারি তলব করেছে। কেন পুলিশ ও প্রশাসন ওই ঘটনার দায় নেবে না, তা সশরীরে আদালতে গিয়ে তাদের জবাবদিহি করতে হবে। স্বভাবতই হাইকোর্টের নির্দেশে বিড়ম্বনায় যোগী সরকার। এই আবহে মুখ্যমন্ত্রীর তরফে কুম্ভ মেলার সুরক্ষা নিয়ে এমন বড়াই কি হাথরাসের প্রশাসনিক ব্যর্থতার স্মৃতি মুছে ফেলার কৌশল? কলকাতা টিভি। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে গঙ্গাসাগর মেলার শুভ সূচনা। উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। গঙ্গাসাগর মেলার শুভ সূচনা উপলক্ষে মেলা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ। গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমেরও সূচনা করা হয়। 1200 সিসি ক্যামেরার মাধ্যমে গঙ্গাসাগর মেলার প্রতিটি পয়েন্টে 24 ঘন্টা নজরদারি চালানো হবে। সময় এখন একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
শিক্ষাক্ষেত্রে দেশে প্রথম সারিতে এ রাজ্যের নাম। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে ফার্স্ট বয় পশ্চিমবঙ্গ। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে রাজ্যে স্কুল ছুট শূন্য। পশ্চিমবঙ্গের মতো একই রিপোর্ট হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। সবচেয়ে খারাপ রিপোর্ট বিহারের। এ রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে এক বড় সাফল্যের ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। জানানো হয়েছে, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে গত এক বছরে রাজ্যে স্কুল ছুট হয়নি কোনো পড়ুয়া। 2023-24 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো পড়ুয়া মাঝপথে স্কুল ছাড়েনি। কেন্দ্রের রিপোর্টে এ রাজ্যে স্কুল ছুটের হার শূন্য, যেখানে কেন্দ্রীয় স্তরে প্রাথমিকের স্কুল ছুটের হার 1.9% এবং উচ্চ প্রাথমিকের স্কুল ছুটের হার 5.2%। ফলে রাজ্যের এই সাফল্য অনেক বেশি নজর কাড়া বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান জানাচ্ছে, গত বছরের তুলনায় রাজ্যের এই সাফল্যের হার বেশ তাৎপর্যপূর্ণ। 2022-23 শিক্ষাবর্ষে প্রাথমিকের স্কুল ছুটের হার ছিল 8.1% এবং উচ্চ প্রাথমিকে এই হার ছিল 3.4%। রিপোর্টে আরও জানানো হয়েছে, রাজ্যে প্রাথমিক স্তরে স্কুলগুলিতে ছাত্রপিছু শিক্ষকের গড় 31, গত 3 বছরে যা প্রায় অপরিবর্তিত বলেও দাবি করা হয়েছে। তবে বাংলায় সরকারি স্কুলে ভর্তির সংখ্যা কিছুটা হলেও কমেছে। তবে রিপোর্ট এও জানাচ্ছে, রাজ্যের প্রায় 90% পড়ুয়াকে শিক্ষা দেয় সরকারি স্কুল, যা কিনা কেন্দ্রের গড়ের চেয়ে অনেকটাই বেশি। গোটা দেশে প্রায় 51% পড়ুয়া সরকারি স্কুলে পড়ে। পশ্চিমবঙ্গ ছাড়াও স্কুল ছুটের একই পরিসংখ্যান প্রাথমিকের ক্ষেত্রে রয়েছে হিমাচল প্রদেশ, দিল্লি, চণ্ডীগড়, ওড়িশা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরল এবং তামিলনাড়ুতে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই শিক্ষাবর্ষে স্কুল ছুটের হার শূন্য শুধু তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরলে। কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে, 8.9%। বাংলায় স্কুল ছুটের হার শূন্য হওয়ায় পরিসংখ্যানে খুশি শিক্ষাবিদরা। তবে এই পরিসংখ্যান বজায় রাখতে হবে বলে মনে করছেন তারা। পশ্চিমবঙ্গেও স্কুল ছুট রয়েছে, তবে তা মাধ্যমিক স্তরে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে নবম-দশম শ্রেণীর স্কুল ছুটের সংখ্যা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। কলকাতা টিভি। স্কুল শিক্ষায় ফেল ডাবল ইঞ্জিন ধামাকা। বিজেপি তথা এনডিএর ডাবল ইঞ্জিন রাজ্যগুলির অনেকেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে পিছনের সারিতে, যেখানে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে স্কুল ছুটের হার এ রাজ্যে শূন্য। স্কুল শিক্ষায় ডাহা ফেল ডাবল ইঞ্জিন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে পিছিয়ে ডাবল ইঞ্জিন রাজ্যগুলি। কেন্দ্রীয় রিপোর্টের সামনের সারিতে পশ্চিমবঙ্গ। এবার কেন্দ্রীয় রিপোর্টে ফের মুখ পুরল গেরুয়া শিবিরের। স্কুল শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে বিজেপি বা এনডিএ শাসিত ডাবল ইঞ্জিন সরকারের বেশ কয়েকটির নাম। 2024 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের বৈঠক উপলক্ষে একটি এজেন্ডা নোট তৈরি করে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলে ভর্তি, স্কুল ছুট, স্কুল শিক্ষার পরবর্তী স্তরে যাওয়া সহ বেশ কিছু মাপকাঠিতে রাজ্যগুলির অবস্থান, পরিসংখ্যান সহ উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেখানে দেখা যায় ডাবল ইঞ্জিন রাজ্যগুলির অবস্থা ভালো নয়। ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য ফলাও করে প্রচার করার সুযোগ মোটেও ছাড়েন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন অনেক বেশি হয় বলেই দাবি তাদের, অথচ সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিল এই রিপোর্ট। কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা সবচেয়ে বেশি বিহারে। এছাড়াও রাজস্থানে স্কুল ছুটের হার 7.6%, অসমে হার 6.2%। উচ্চ প্রাথমিক স্তরে স্কুল ছুটের হার সবচেয়ে বেশি বিহারে, প্রায় 25.9%। এই রাজ্যকে লাল তালিকাভুক্ত করেছে কেন্দ্র। এছাড়া মধ্যপ্রদেশের স্কুল ছুটের হার 6.7%, রাজস্থানে 6.8%, অসমে 8.2%। বিজেপির ব্লু আইট বয় উত্তরপ্রদেশ এবং গুজরাট স্কুল শিক্ষায় অনেকটাই পিছিয়ে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলে ভর্তির নিরিখে প্রাথমিকে ভর্তিতে সবথেকে পিছিয়ে থাকা তিনটি রাজ্য হল মধ্যপ্রদেশ, গুজরাট এবং গোয়া। এই তিন রাজ্যে সরকার চালায় বিজেপি। উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির পরিসংখ্যানে পিছনের সারির রাজ্যগুলির মধ্যে একমাত্র ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যই বিজেপি বা এনডিএ শাসিত। এর মধ্যে রয়েছে অসম, বিহার, নাগাল্যান্ড, সিকিম। অসম উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তিতে সবচেয়ে পিছিয়ে। পিছনের সারির আরেকটি রাজ্য বিহার। মাধ্যমিক ও উচ্চ প্রাথমিক স্তরেও পিছিয়ে পড়া তিনটি রাজ্যের মধ্যে রয়েছে বিহার।
সর্বাধিক স্কুলছুট বিজেপি শাসিত অসম ও ত্রিপুরায়। এই দুই রাজ্যে উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলছুটের হার প্রায় 30%। সেখানে এই স্তরে জাতীয় গড় 14%। কলকাতা টিভি। প্রধান শিক্ষক নিয়োগ প্যানেলে গুরুত্ব পেল না অভিজ্ঞতা। গোটা প্যানেলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতির। কতদিন চাকরি, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি হয় প্রধান শিক্ষক নিয়োগ প্যানেল। স্কুল চাকরিতে নিয়োগ ঘিরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এবার প্রধান শিক্ষকের প্যানেল গঠনেও উঠে এলো ফাঁকফোকর। অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক প্রধান শিক্ষকের পদে উত্তীর্ণ হন। এবার প্রধান শিক্ষকের প্যানেল গঠনে নজরে এলো গাফিলতি। অভিযোগ, চাকরি জীবনের অভিজ্ঞতা গুরুত্ব পায়নি প্যানেলে। 2003 সাল থেকে শিক্ষিকার পদে কর্মরত বনশ্রী মাইতি। কর্মজীবনের শুরুতে মেদিনীপুরের একটি স্কুলে চাকরি, পরে 2007 সালে কলকাতার একটি স্কুলে বদলি। বর্তমানে তিনি যে স্কুলের শিক্ষিকা, সেই স্কুলেরই এক শিক্ষিকা সংঘমিত্রা সিনহাকে প্রধান শিক্ষিকা হিসেবে পাঠানো হয়েছে। অভিজ্ঞতা বেশি হওয়া সত্ত্বেও কিভাবে পিছিয়ে পড়লেন বনশ্রী? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বনশ্রী মাইতি। 2006 সালে চাকরি পেয়েছেন সংঘমিত্রা। তার থেকে 3 বছর আগে চাকরি জীবন শুরু বনশ্রীর, অথচ তিনি ঠাঁই পেলেন না প্যানেলে। 21 জনের নাম সমেত যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, সেখানে সংঘমিত্রা সিনহার নাম আগে কিভাবে আসলো, উঠছে প্রশ্ন। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 7 বছর বয়সে প্রথম কথা বলতে পারল একটি শিশু। মুখে হাসি ফুটল পরিবারের। আর তা সম্ভব হয়েছে এনআরএসে হওয়া প্রথম ককলিয়ার ইমপ্ল্যান্টমেন্টের সফল প্রতিস্থাপনের মধ্যে দিয়ে। পাপা দাদা 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 মা মা। ছোট থেকেই কথা বলতে পারত না পূর্ব মেদিনীপুরের রামনগরের সাহেব আদক। শুনতেও পেত না সে। তার বাবা মা তাকে নিয়ে একের পর এক হাসপাতালে ঘুরেছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অবশেষে এনআরএস হাসপাতালে তার ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন হয়েছে ডিসেম্বর মাসে। সফল প্রতিস্থাপনের মাধ্যমে সে এখন একটু একটু করে কথা বলতে শুরু করেছে। আমরা এসে এখানে 2 টাকা টিকিট করে স্যারের কাছে এলাম। তারপরে স্যার বললো ঠিক আছে, রিপোর্টগুলো করো। তারপর রিপোর্ট করে টোরে তারপরে অপারেশনের দিকে স্যার এগিয়ে গেল। হ্যাঁ, এখন একটা একটা করে বলা শুরু করেছে। 5 বছর বয়সের মধ্যে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রতিস্থাপন করলে সাফল্য অনেক বেশি মেলে। কিন্তু সাহেবের বয়স 7 হওয়ায় তার প্রতিস্থাপন সফল হয়েছে এনআরএস এর ইএনটি বিভাগের চিকিৎসকদের দক্ষতার জন্য। ককলিয়ার ইমপ্ল্যান্ট মানে একটা অপারেশন যাতে ককলিয়াতে ইলেকট্রিক্যাল একটা ইনস্ট্রুমেন্ট ওখানে প্লেস করা হয় এবং সেটার বেশি সে শুনতে পায়। কিন্তু 7 বছর বয়সে সাধারণভাবে এই ইমপ্ল্যান্ট করলে শুনতে পাওয়া এবং তারপরে কথা বলতে পারা সেটা একটু হলেও শক্ত হয় না অনেক সময়, কিন্তু আমরা এই ক্ষেত্রে সেটা করতে পেরেছি। এবং এই ককলিয়ার ইমপ্ল্যান্ট গভর্নমেন্ট হসপিটালগুলোর কয়েকটি জায়গাতেই আগে হতো, একটা জায়গাতে এখন রেগুলারলি হয়। এনআরএসে এটা প্রথম, আগে কখনো ককলিয়ার ইমপ্ল্যান্ট হয়নি এখানে। তো সাহেব আদক, ওকে দিয়ে আমাদের ককলিয়ার ইমপ্ল্যান্টেশনটা শুরু। এবং আমরা সমাজকে, বৃহত্তর রোগীজনকে জানাতে চাই যে এনআরএস মেডিকেল কলেজ হসপিটালে এখন ককলিয়ার ইমপ্ল্যান্টেশন হয়। কারণ আমাদের এখানে ট্রেন্ড ফ্যাকাল্টি রয়েছে, মানে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে সুন্দরভাবে তৈরি করেছি, যেটার জন্য আমাদের এই কেসটা সফল হয়েছে। আমরা চাইছি যেটা কন্টিনিউ করার। আমাদের সামনের সপ্তাহতেও আরেকটা রেখেছি। এবার সরকার যদি এটা আমাদের স্বাস্থ্যসাথীতে ইনক্লুড করে নেন, তাহলে আমরা এটাকে চালিয়ে যেতে পারবো। সাহেব ককলিয়ার প্রতিস্থাপনের জন্য কথা বলতে পারছে। হাসপাতাল কর্তৃপক্ষ চান সাহেবের মতো অন্য শিশুরাও কথা বলতে পারুক, তাদের মুখে হাসি ফুটুক। আচ্ছা, এইটা মায়ের থেকে চাইবো। সবাই হাততালি দিচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। বা মা দাও। আন্টি কি বললো? সাহেব দাও দাও। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে নিমাই পান্ডার রিপোর্ট, কলকাতা টিভি। এবার কেরলেও শক্তি বৃদ্ধি তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ কেরলের নির্দল বিধায়ক পিভি আনভারের।
মমতার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ জানালেন আনভার। পিভি আনভার শুরুতে সিপিএমেরই ছিলেন, পরে পিনারাই বিজয়ন সরকারের দুর্নীতি নিয়ে একাধিকবার মুখ খোলেন তিনি। কেরল সরকারের রোষানলে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে তৃণমূলে যোগদানের জন্য ইচ্ছে প্রকাশ করেন আনভার। সেই মতোই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দেন তিনি। পিভি আনভারের যোগদানে কেরলের নিজেদের অস্তিত্ব স্পষ্ট করল ঘাসফুল শিবির। ধর্মীয় মেরুকরণের ভোটে হেরেছেন তিনি। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় হেসে বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি তৃণমূল এক, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয়, আদতে কংগ্রেসই দাবি অধীরের। অধীর চৌধুরীর মন্তব্যে কটাক্ষ তৃণমূল বিজেপির। ধর্মীয় মেরুকরণে ভোটের হার, রাজ্যে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূল নয় কংগ্রেস, দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্য এক, স্বার্থ এক, লক্ষ্য এক। উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা, উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তাই বিজেপির লক্ষ্য টিএমসির লক্ষ্য সম্পূর্ণভাবে এক লক্ষ্য। আর বিজেপি কখনো মনে করে না যে টিএমসি তাদের প্রতিপক্ষ, বিজেপি মনে করে কংগ্রেস তাদের প্রতিপক্ষ। তাই টিএমসি 2-4টে ভোট কম পেলো আর বেশি পেলো তাতে বিজেপি কিছু যায় আসে না। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষকে এটা বুঝতে হবে। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে কর্মী সভায় এমন মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। 2024-এর লোকসভা ভোটে মুর্শিদাবাদে এই প্রথম একটিও লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেনি কংগ্রেস। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। হারানো জমি ফিরে পেতে বিধানসভা ধরে ধরে মুর্শিদাবাদ জেলায় কর্মী সভা শুরু করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন। 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে 3টি কেন্দ্রে জয়ী হলেও কংগ্রেস বাম জোটের সঙ্গে তৃণমূলের ভোট শতাংশের পার্থক্য ছিল প্রায় 5.5। এই পরিস্থিতিতে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টায় অধীর। প্রাক্তন কংগ্রেস সাংসদের মন্তব্যকে কটাক্ষ তৃণমূল বিজেপির। যে পার্টিটার কোনো অস্তিত্ব নেই সেই পার্টির কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। আসলে বিজেপির সঙ্গে সম্পূর্ণ মিশে গেছেন উনি, এবং তৃণমূল কংগ্রেসকে, যারা শুধু শাসক দল নয় এই রাজ্যে, বিজেপিকে আটকে রেখেছে, সে তৃণমূলের বিরোধিতা করছেন সর্বাংশে। আদালতে গেছেন তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, গিয়ে আদালতে ভর্ৎসিত হয়েছেন। চূড়ান্ত ভাবে জাজ, বিচারপতি তাকে ভৎসনা করেছেন। সেই রাগে এখন বিজেপির পক্ষ নিয়ে তিনি বলতে শুরু করেছেন যে তৃণমূল কেউ নয়। এইসব কথা এত ছেলে মানুষই পাগলের প্রলাপ। অধীর রঞ্জন চৌধুরী কিভাবে নির্বাচন হেরেছেন সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ অধীর রঞ্জন চৌধুরী করতে পারেন, কিন্তু বিজেপির রাজনীতি বিভাজনের রাজনীতি নয়। আর তিনি যে বলছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেস হচ্ছে বিজেপির প্রতিদ্বন্দ্বী, এগুলো শুনলে রাস্তার ইটকাট পাথর পর্যন্ত হেসে উঠবে। এই মুহূর্তে কংগ্রেস একটি অপ্রাসঙ্গিক শক্তি। কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চায় না। কংগ্রেস তৃণমূলের ঔদ্ধত্যের কাছে আত্মসমর্পণ করেছে। সেই জন্যই অধীর রঞ্জন চৌধুরীকে এখানে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী যদি তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারে লড়াই করতে চান তাহলে তার উপযুক্ত প্ল্যাটফর্ম আর যাই হোক কংগ্রেস নয়, তাকে অন্য কোনো পথ খুঁজতে হবে। কংগ্রেসের মোট 28টি সাংগঠনিক জেলা। সংগঠনকে মজবুত করতে সচেষ্ট প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। 2026-এর বিধানসভা ভোটে রাজ্যের নির্বাচনী সমীকরণ এখনো অজানা। লোকসভা নির্বাচনের মতো বাম কংগ্রেস সমঝোতা হবে না নতুন কোন সমীকরণ তৈরি হবে তা স্পষ্ট হবে ক্রমশ। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।